কোথায় পড়লে ভালো হয়, কোন কোন বিষয়গুলো এই পার্টে গুরুত্বপূর্ণ। তো আমি এগুলা নিয়ে আজকে আলোচনা করব। তো অনুবাদ প্রোগ্রাম কি? আমরা ইংরেজিতে এই কথাটার সাথে মোটামুটি পরিচিত, ট্রান্সলেটর। তো এখানে কি অনুবাদ প্রোগ্রামটা কি জানবো। সহজ কথায় বলতে গেলে যে অনুবাদ প্রোগ্রামটা কাকে বলে সেটাকে আমরা জানবো। প্রথম কথা আমরা আসবো যে অনুবাদ প্রোগ্রাম কিভাবে কাজ করে বা কাকে বলে। যে সকল প্রোগ্রামের সাহায্যে উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে পরিণত করে তাকে অনুবাদ প্রোগ্রাম বলে। তার মানে হচ্ছে আমরা একটা কথা বলবো, এই কথাটা কম্পিউটার বুঝবে না আদতে, এই কথাটাকে অন্য কোনো একটা মেশিন কম্পিউটার যাতে বুঝে সেভাবে বলে দেয়। তার মানে আমরা যখন টিউশন করি বা আমাদের টিচার থাকে তখন আমরা কোনো একটা জিনিস যখন বুঝি না আমাদেরকে বোঝাই দেন টিচার, এটা হচ্ছে সেই ধরনের প্রসেস অনুবাদ প্রোগ্রাম। এই অনুবাদ প্রোগ্রামের ভিতরে আরো দুইটা বিষয়বস্তু থেকে যায়, সেটা হচ্ছে সোর্স বা উৎস প্রোগ্রাম কি। মেশিন ভাষায় ব্যতীত অন্য যে কোনো ভাষায় রচিত প্রোগ্রাম উৎস প্রোগ্রাম বা সোর্স প্রোগ্রাম নামে পরিচিত। সহজ কথায় বলতে গেলে আমি যে ভাষায় কথা বলতেছি এটা আসলে সোর্স প্রোগ্রাম, আমি এটা বেশ বুঝবে না অ্যাকচুয়ালি। তো এটা হচ্ছে সোর্স প্রোগ্রাম। যেমন সি ভাষায় রচিত প্রোগ্রাম, জাভা ভাষায় রচিত প্রোগ্রাম, এই সকল প্রোগ্রামকে বলা হয় উৎস প্রোগ্রাম বা সোর্স প্রোগ্রাম। আচ্ছা, বস্তু প্রোগ্রাম। বস্তু প্রোগ্রাম হচ্ছে ওই ধরনের প্রোগ্রাম যা মেশিন সরাসরি বুঝে ফেলে, অর্থাৎ মেশিনের ভাষায় রূপান্তরিত প্রোগ্রামকে বস্তু বা অবজেক্ট প্রোগ্রাম করে। এই যে কথাগুলো তিনটা আছে, এই তিনটা কথা থেকে কিন্তু প্রশ্ন আসে, তো এই কথাগুলো আমাদের খুব সুন্দর করে মনে রাখতে হবে। এই অনুবাদক প্রোগ্রামের প্রকারে কত ভাগে অনুবাদক প্রোগ্রামটাকে ভাগ করা যায়। তো আমরা প্রথমে সেটা জানবো যে অনুবাদক প্রোগ্রামকে সাধারণত তিন ভাগে ভাগ করা যায়। সহজ কথায় কি মনে রাখবো কি অনুবাদক প্রোগ্রামকে তিন ভাগে ভাগ করা যায়। অ্যাসেম্বলর এক নাম্বার, দুই নাম্বার কম্পাইলার, তিন নাম্বার ইন্টারপ্রেটার। এই তিনটা ভাগের ভিতরে সবচেয়ে বেশি গুরুত্ব পায় কম্পাইলার এবং ইন্টারপ্রেটার। অ্যাসেম্বলারটা প্রয়োজনের তুলনায় মানে বিভিন্ন বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে যেটা পাওয়া যায় যে তুলনামূলক অ্যাসেম্বলারটা কম। তাহলে এখন যাওয়া যাক কম্পাইলার অ্যাসেম্বলার সম্পর্কে আমরা জানবো। তার আগে আরেকটা বিষয় জানতে হয় যে আমাদের এই যে অনুবাদক অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। ধরে আমি একজন ব্যক্তি, আমি জাভাতে একটা প্রোগ্রাম রচনা করলাম, এখন এই প্রোগ্রাম তো আমি বুঝতেছি, মেশিন তো এটাকে বুঝবে না, তখন কি করা লাগে, এই প্রোগ্রামটা ট্রান্সলেট করে দেওয়া হয়। মাঝখানে একজন ব্যক্তি থাকে, সে কি করে ট্রান্সলেট করে। এই যে প্রোগ্রাম আমি ছাড়বো সেই ক্ষেত্রে কিন্তু প্রোগ্রামটা ডাইরেক্টলি মেশিনে যাবে, যাতে মেশিন বুঝতে পারে সেই ধরনের একটা প্রোগ্রাম রচনা করবে। এখন কিন্তু মেশিন বুঝে ফেলছে, তাহলে ধরলাম মেশিন বুঝছে, তাহলে আমরা তো আর মেশিনের ভাষাটা বুঝবো না, তখন মেশিন একটা রেসপন্স আমাদেরকে পাঠায় যে আমি বুঝে গেছি এবং আমি নিজের প্রসেস করছি, যে সেটা অনুসারে আমাদের একটা আউটপুট আসে। তো অনুবাদক প্রোগ্রামটা এভাবে কাজ করে। এবার অনুবাদক প্রোগ্রামের ভিতরে আমি যেটা মেনশন করলাম যে কম্পাইলার এবং ইন্টারপ্রেটার বেশি গুরুত্বপূর্ণ। তো প্রথমে আমরা কম্পাইলার সম্পর্কে জানবো যে কম্পাইলার যে অনুবাদক এটা আসলে অ্যাকচুয়ালি কি কাজ করে। কম্পাইলার হলো এক ধরনের অনুবাদক যা সম্পূর্ণ প্রোগ্রামকে পড়ে মেশিনের ভাষায় রচনা করে। তো এটা কিভাবে হইতে পারে, দেখা যাচ্ছে অনেক সময় আমরা বাসা বাড়িতে অনেক কাজ আছে যে অল্প একটু করে শেষ করে কাজ করি, শেষ করি কাজ করি, কিন্তু এমনও হয় যে কোনো কাজ একবার সম্পূর্ণ করা লাগে, শুরু হলে শেষ করে দেওয়া লাগবে। তো কম্পাইলার এই কাজটা করে যে সম্পূর্ণ প্রোগ্রামটাকে এক টাইমে নিয়ে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে থাকে। এবং এই যে কম্পাইলার সম্পর্কে আমরা জানলাম, তাহলে অবশ্যই কম্পাইলারের যে পার্টটা থেকে প্রশ্ন আসে সুবিধা অসুবিধা জায়গাটা থেকে, তাহলে সুবিধা কি কি থাকতে পারে। কম্পাইলার প্রথম সুবিধা থাকতে পারে যে কম্পাইলার মেমোরি সহায়ক হিসেবে থাকে, অর্থাৎ কম্পাইলার র্যামে এনে কাজ করতে পারে। আমরা র্যাম রুম সম্পর্কে জেনেছি, তো র্যামটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এরপরে আসি কম্পাইলার পরবর্তী যে কাজটা করে যে কম্পাইলার একটা উচ্চ স্তরের ভাষাকে কম্পাইল করতে পারে। মানে আমরা 3 নাম্বার প্রজন্ম থেকে শুরু করে সামনের দিকে 4 5 এই তিনটা প্রজন্মকেই কম্পাইলার কম্পাইল করতে পারে। এর পরবর্তীতে আসি, একবার কম্পাইল করা হলে তার পরবর্তীতে কম্পাইল করার প্রয়োজন হয় না। দেখা যাচ্ছে একবার কম্পিউটারকে আমার এই জিনিসটাকে বলা হয়ে গেছে, বারবার বলার দরকার নেই, একই কথা সে একবার কথা বললেই বুঝতে পারে। এরপরে আসি যে কম্পাইলার পরবর্তী কাজ করে ভুল থাকলে তা মনিটরে প্রদর্শন করে, এতে করে আমরা সহজেই দেখতে পারি আচ্ছা আমার এটা ভুল আছে, আমি এখন সমাধান করে ফেলতেছি। যদি আমরা কোনো ভুলটা ইনস্ট্যান্ট পাই তাহলে সহজে সমাধান করা সহজ হয়। এরপরে আসি কম্পাইলারের প্রধান কাজ, এটা একটা দ্রুত গতি সম্পন্ন কাজ করে।
এবং প্রোগ্রামটা সম্পূর্ণ যেতে একবার পরে অবশ্যই দ্রুত গতিতে কাজ করবে, আর এই দ্রুত গতিতে কাজ করার কারণে আমার প্রোগ্রামটা মোটামুটি ফাস্ট হবে। ধরো তুমি একটা কোনো গেমস খেলতেছো, গেমসে একটা ক্লিক করছো, অনেকক্ষণ পরে রেসপন্স হলো, এটা খুবই ইরিটেটিং হবে, আমাদের দ্রুত কাজ করার প্রয়োজন হয়। তো কম্পাইলার ওই কাজটা করে যে দ্রুত যাতে আমার কাজটা সম্পাদন হয়। এবার আছে কম্পাইলারের অসুবিধাগুলো জানবো আমরা। সরি, কম্পাইলার কিভাবে আমাদের এই বিষয়বস্তুগুলোকে হ্যান্ডেল করতেছে সেই বিষয়গুলো দেখবো আমরা। যে কম্পাইলার বেসিক্যালি রিট্রাইট এন্ড গো টু এই স্টেটমেন্ট গুলা কাজ করে, যদিও এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, চাইলে তোমরা স্কিপ করতে পারো। তো কম্পাইলার হচ্ছে একটা রিট্রাইট কোড দেওয়া হয় কম্পাইলারকে, এই কম্পাইলার এটাকে কি করবে, মেশিনের ভাষায় রূপান্তর করবে। মানে মেশিন তো আমরা জানি যে 0 1 ছাড়া কাজ করে না, তো সেহেতু কম্পাইলার কাজ হচ্ছে আমাদের যা কিছু রিড রাইট গো টু করবো সেগুলো সম্পূর্ণকে মেশিনের ভাষায় রূপান্তর করবে, তার মানে কম্পিউটার ভাষায় রূপান্তর করবে। এবার অসুবিধা কি কি পাচ্ছি আমরা, কম্পাইলার সবগুলো ভুল একসাথে প্রদর্শন করবে, আর এই একসাথে এতগুলো ভুল যদি প্রদর্শন করে আসলে এটা হ্যান্ডেল করা খুবই জটিল হয়ে পড়ে। এর পরবর্তী সময়ে আমরা পাচ্ছি যে মেমোরি তো অনেক বেশি জায়গা নেই, কারণ যেহেতু আমরা মানুষের ভাষায় রচিত প্রোগ্রাম, এটা অনেক বেশি জায়গা নিয়ে ফেলবে। এর পরবর্তী অসুবিধা যেটা আমরা পাচ্ছি ডিবাগিং এবং টেস্টিং কাজ করতে। ডিবাগিং এবং টেস্টিং কি? ডিবাগিং মানে হচ্ছে ভুল খুঁজে বের করা, ভুলকে সমাধান করা, সরি, ভুলকে সমাধান করাকে বলা হয় ডিবাগিং। আর টেস্টিং হচ্ছে ভুল খুঁজে বের করার যে পদ্ধতি, যাকে বলা হয় টেস্টিং।